নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। মধুবন্তীর সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। শুরুতে যে খবরে আমরা নজর রাখবো, দিলীপ ঘোষ তার বিরুদ্ধে এবার কমিশনে তৃণমূল। দিলীপ ঘোষের কুকথার বিরুদ্ধে কমিশনে তৃণমূল। দিলীপকে ভোট প্রক্রিয়া থেকে একেবারে সাসপেন্ড করার দাবি জানানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। একেবারে মধুবন্তী এবং তার পাশাপাশি জোড়াফুল তারা কিন্তু 7 দিনের জন্য সাসপেন্ড করার দাবিও জানিয়েছে। কমিশন করা ব্যবস্থা নিক, বিজেপির শো কজ লোক দেখানো নাটক, এমনটাই দাবি করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমরা জানি যে গতকালই কিন্তু প্রচারে নেমে কিন্তু দিলীপ ঘোষ যে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো কুকথা বলেছিলেন এবং তার পরবর্তীতেই সেই অভিযোগে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একদমই। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে কমিশনে তৃণমূল দিলীপ ঘোষের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করেছে, তাদের দাবি ঠিক কি এই মুহূর্তে? দেখো, তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের প্রতিনিধি দল তারা আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে সরাসরি দিলীপ ঘোষের যে মন্তব্য সেই মন্তব্যের বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়েছেন। গতকালই তৃণমূল কংগ্রেসের তরফে একটি চিঠি লিখে মুখ্য নির্বাচনী আধিকারিককে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং তারপরে আজকে যে 10 সদস্যের প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে অভিযোগ জানিয়েছেন, তাতে মূল অভিযোগ যে দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে তার প্রার্থী পদ বাতিলের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, নির্বাচন কমিশন তাকে শোকজ করুক এবং সেই শোকজের উত্তরে তিনি যদি যে ব্যাখ্যা দেবেন সেই ব্যাখ্যা নয়, তার বিরুদ্ধে যাতে তদন্ত করা হয়। কেননা এর আগেও দিলীপ ঘোষ একাধিকবার এই ধরনের মন্তব্য করেছেন এবং এই ধরনের মন্তব্য শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান নয়, এ রাজ্যের নারী শক্তিকে অপমান বলেও মনে করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল এসেছিলেন তার 7 জন মহিলা নেত্রী ছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, শশী পাজা, এমনকি প্রতিমা মণ্ডল সহ অন্যান্য যে সমস্ত প্রতিনিধিরা ছিলেন তারা মনে করছেন যে তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং তীব্র নিন্দা করে। শুধু তাই নয়, নির্বাচন কমিশন এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে আজকে তৃণমূল কংগ্রেস। যেহেতু দিলীপ ঘোষের শুধুমাত্র প্রার্থীর নাম ঘোষণা হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে, সেখানে মনোনয়নপত্র এখনো পর্যন্ত জমা শুরু হয়নি, সেই কারণে তার প্রার্থী পদ যাতে বাতিল করা হয় এবং গোটা নির্বাচনী প্রক্রিয়া থেকে 7 দিনের জন্য সাসপেন্ডের দাবিও জানিয়েছে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তারা মনে করছে যে এই ধরনের মন্তব্য শুধুমাত্র নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে এমন নয়, সেক্ষেত্রে এর আগেও নির্বাচন কমিশন যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনকেও কিন্তু মান্যতা দেয়নি দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্য। ফলে খুব স্পষ্টতই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আজকে দিলীপ ঘোষকে শোকজ করার দাবি জানিয়েছেন, সেই সঙ্গে তার প্রার্থী পদ বাতিলের দাবি জানিয়েছেন এবং গোটা নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে যাতে 7 দিনের জন্য সাসপেন্ড করা হয় সেই দাবিও কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের রয়েছে। ধন্যবাদ সত্য সুন্দর। কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথা, চাপের মুখে রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির দিলীপ ঘোষ এবং দুঃখ প্রকাশ করেছেন তিনি তার পরবর্তীতে এবং আমরা তারপরেই দেখেছি যে এই বিষয়ে কিন্তু বিজেপি নেতৃত্ব তাকে কিন্তু শোকজও করেছে এবং এই শোকজ করার পর তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এবং তিরস্কারের পর দুঃখ প্রকাশ করার পর তিনি যেটা বলেন, ভাষার শব্দ চয়ন নিয়ে অনেকের আপত্তি আছে, আমার দলেরও আপত্তি আছে, যদি তাই হয় তাহলে আমি দুঃখিত, এমনটাই জানান তিনি। একেবারেই মধুবন্তী এবং দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো আপনাদের। আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়, কারণ আমি যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি। এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছেন যে অসংসদীয়, যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত। আপনারা শুনলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং তিনি কি মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের সামনে আপনাদের শোনালাম তা, এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, আমরা শুনলাম যে এই ঘটনার পরবর্তীতেই কিন্তু তাকে শোকজ করার পরবর্তীতে তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু তিনি একই সঙ্গে পাল্টা তোপও দেখেছেন তৃণমূলকে। সেক্ষেত্রে কি কোথাও গিয়ে চাপের মুখে পড়ে তার এই দুঃখ প্রকাশ?
হ্যাঁ একদমই, দেখো যেটা জানা যাচ্ছে যে গতকালকে তিনি যে মন্তব্য করেছিলেন তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে কিন্তু ঝড় ওঠে এবং তৃণমূলের পক্ষ থেকে তারা বিজ্ঞপ্তি জারি করে, প্রেস মিট করে এবং তিনি বলা হয় যে দিলীপ ঘোষ এরকম যে কথা বলেছে এই কথার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছি এবং তিনি যে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে অপমান করবে এটা আমরা মেনে নিতে পারছি না। তিনি যদি অন্যায় স্বীকারও করেন তবু দলের লোক কতটা মানবে সে বিষয়ে সন্দেহ আছে। এরপরে কিন্তু দেখা যায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাকে শোকজ করে একটি চিঠি পাঠায়। এরপর যেটা জানা যাচ্ছে যে দলের যে ড্যামেজ কন্ট্রোল সেই কারণেই হয়তো এই চিঠি বারবার দেখা গেছে দিলীপ ঘোষকে বিভিন্ন মন্তব্য করার জন্য তিনি সংবাদ শিরোনামে চলে এসেছেন এবং দলের কাছে তিনি অনেকটাই কিন্তু লজ্জিত হয়েছেন। বারবার তাকে এরকম চিঠি পাঠিয়েছে, দল শোকজ করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে সকালবেলায় প্রাতঃ ভবনে দিলীপ ঘোষ বেরোয় এবং দিলীপ ঘোষ বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয় এবং তিনি বলেন যে কালকে তিনি যে অসংসদীয় মন্তব্য করেছেন তার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। পাশাপাশি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে একটা প্রশ্ন ছুড়ে দেয় যে তিনি বলেন যে আমার ভাষার শব্দ চয়নে অনেকের আপত্তি আছে, আমার পার্টির আপত্তি আছে, অন্যরাও বলছে। যদি তাই হয় তাহলে আমি দুঃখিত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা কাঁথিতে দাঁড়িয়ে আমার বিধায়ক দলের এক নেতাকে অর্থাৎ তার পরিবারকে বাবা তুলে আক্রমণ করেছে, সেখানে তার বিরুদ্ধে কেন তাদের দল কোনো কথা বলছে না, এরকমই কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছে। এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে দিলীপ ঘোষের যে এই যে কুমন্তব্য, এই কুমন্তব্যের জন্য কিন্তু গতকালকেই আমরা আমাদের সংবাদ মাধ্যমে দেখেছিলাম তাদেরই দলের একজন কর্মী নেতা রাহুল সিনহা তিনি বলেছেন যে এরকম মন্তব্য করা ঠিক নয়, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তবে এরকম মন্তব্য মেনে নেওয়া যায় না। এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলে একটা একদমই চন্দন, তুমি যেমনটা উল্লেখ করলে দুঃখ প্রকাশ করেও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ, তোপ দেখেছেন তৃণমূলকে। একবার শুনে নেব ঠিক কি বলেছেন। আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে কেন? আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনো জীবিত আছেন, তার মান সম্মান নেই? যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা চায় যা বলবে, তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না কেন? কেন তাকে করা হয় না, পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? সেই জন্য রাজনৈতিক বক্তব্য আমি দেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের যারা শুরু করেছে রোজ বাপান্ত করা হচ্ছে কেন? শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই, তার বাবার সম্মান নেই, কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে, সে যা ইচ্ছা বলতে পারে, কথায় কথায় মহিলা কার্ড বার করা হবে। আমি তারই প্রতিবাদ করেছিলাম, এই নিয়ে আর কিছু বলার নেই। দুঃখ প্রকাশ করে কি বললেন আমরা শুনলাম। একেবারেই মধুবন্দী, এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি দিলীপ ঘোষের এই মন্তব্য কিন্তু ক্রমশই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি এবং সেই প্রেক্ষাপটে তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে আমরা ফোন লাইনে কথা বলেছিলাম। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। করা নিয়েও আবার ভিন্ন মত আছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি তারা আবার অনেকে দাবি করছে শোকজ নাকি করা হয়নি, এটা মিথ্যা। দ্বিতীয়ত আজকে দিলীপ বাবু যে কথা বলেছেন তাতে তার অনুশোচনা বা দুঃখ প্রকাশ তার মনে মনে তিনি করেছেন বলে সেটা তার কথার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়নি, আর হবে না, এটাই স্বাভাবিক। তার কারণ নারী বিদ্বেষী বিজেপির সংস্কৃতি হচ্ছে মহিলাদের অপমান করা। তার ধারক বাহক হিসেবে দিলীপ বাবু এটা তো প্রথম নয়। তিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগেও বহুবার কদর্য ভাষায় কথা বলেছেন। 2021 সালে তার যখন পায়ে চোট লাগে তখন এই দিলীপ ঘোষই কটাক্ষ করে বলেছিলেন যে তিনি বারমুডা পড়ুন। এই দিলীপ ঘোষ স্বয়ং মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার দলের অন্যান্য নেতারা, বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্য সভাপতি, এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বিভিন্ন রকম আপত্তিজনক কথাবার্তা বলেছে। এটাই হচ্ছে নারী বিদ্বেষী বিজেপির আসল চরিত্র, তাদের মুখোশ খুলে গেছে। এবার দেখাবো নির্বাচন যত এগিয়ে আসছে ভোটের প্রচার একেবারে জমজমাট। ভোট প্রচারে তাপস রায়, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে গেলেন তাপস।
একেবারেই, এবং তার পাশাপাশি ২১-এর ভোট পরবর্তী হিংসায় নিহত হয়েছিলেন এই অভিজিৎ সরকার, এবং তার বাড়িতেই কিন্তু আজ গিয়েছেন বিজেপি প্রার্থী কলকাতা উত্তরের তাপস রায়। এবং অবশ্যই আমরা জানি যে সম্প্রতি কিন্তু তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন এবং অবশ্যই ইস্তফা দিয়ে যোগদান করেছিলেন, এবং তারপর থেকেই কিন্তু আগামী লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কলকাতা উত্তরের জন্যই কিন্তু বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে তাপস রায়কে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এবার কিন্তু একেবারে নতুন রূপে তাপস রায়কে মানুষ তো চেনে, কিন্তু এবার একেবারে বিজেপির হয়ে কিন্তু তিনি মাঠে নামলেন। কি কেমন ভাবে সাড়া পাচ্ছেন মানুষের তাপস রায়, পাশাপাশি তিনি কতটা আত্মবিশ্বাসী, কি জানাচ্ছেন তিনি? দেখো, প্রথমে বলে রাখি যে তাপস রায় আজকে এসেছিলেন 2021-এ বিধানসভা নির্বাচনের পরে প্রথম শহীদ কাকুরগাছি অঞ্চলের অভিজিৎ সরকার। তার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে নির্মমভাবে প্রহার করে এবং সে মারা যায়, এবং তার প্রতি স্মরণ করতেই তাপস রায় আজকে এসেছিল। এটা নির্বাচনী প্রচার নয়, তার দলীয় কর্মী, যেহেতু উত্তর কলকাতা কেন্দ্রের মধ্যে এই অঞ্চলটা পড়ে, তিনি এসেছিলেন, তার বাড়ির লোকেদের সঙ্গে দেখা করে গেলেন। কেন বাড়ির লোকেদের কাছ থেকে বারবার অভিযোগ যাচ্ছিল, বা যেটা যাচ্ছে দলের কাছে, বিজেপির কাছে, এখনো তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। এবং আমরা এই মুহূর্তে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছে নিহত অভিজিতের দাদা বিশ্বজিৎ। বিশ্বজিৎবাবু, আপনি আপনার ভাইয়ের মৃত্যু লড়াই করেছেন, এই মুহূর্তে বেশ কয়েকজন জেলেও আছে, এখনো আপনারা ভয় পাচ্ছেন কারণ? দেখুন, এই আগে দুদিন আগেই দোল পূর্ণিমার দিনই আমাকে এবং আমার মাকে মারধর করা, আমার মায়ের শাড়ি ছিঁড়ে দেওয়া, শ্লীলতাহানি করা, অকথ্য অত্যাচার চালায়, এবং তারপরে পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি এখনো অবধি। এফআইআর যেরমকার সেরম পড়ে রয়েছে। এবং গতকাল এই অসিত চক্রবর্তী যিনি রয়েছেন, তার মেয়ে, বিবাহিত মেয়ে, কালকে তার মা কৃষ্ণা চক্র, যার নামও এফআইআর রয়েছে, তারা বাড়িতে ঢোকে এবং কালকে একটা গুরুত্বপূর্ণ কথা বলল, অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বলল যে পরেশ কাকু আর স্বপন দা, মানে পরেশ পাল, এমএলএ পরেশ পাল এবং কাউন্সিলর স্বপন সমাদ্দার, যার নামটা ওরা উল্লেখ করলো, বললো পরেশ কাকু আর স্বপন দাকে বলে দিয়েছি ওসির সঙ্গে কথা হয়ে গেছে, তোর দম টাইট করে দেবে। মানে বুঝতেই পাচ্ছেন এত বড় ধমকি। পরেশ পাল, স্বপন সমাদ্দার ওসির সঙ্গে কথা বলে নিয়েছে আমার দম টাইট করে দেওয়ার জন্য। তো ভয় না তো কি, যে কোনো মুহূর্তে আমাকে টাইট করে দিতে পারে, হয়তো আমাকে খুন করতে পারে, এখানেই তো প্রমাণ। তারপরেও পুলিশ নিশ্চুপ। তাপস রায় এসে কি বললেন আপনাদের? উনি আশ্বাস দিলেন যে পার্টি যেভাবে আমাদের পাশে রয়েছেন, উনিও রয়েছেন, এবং ঘটনার ব্যাপারটা ওনারা নজরে রেখেছেন, দেখছেন। আপনাদের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, তারপরে কি করে সাহস হলো ভিতরে ঢোকার? দেখুন, কেন্দ্রীয় বাহিনী কেন, আপনি তো দেখুন পুলিশও রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আজকে পুলিশের এই দুর্নীতি বা তারা যেভাবে আমাদের ওপর অত্যাচারিত আমরা হচ্ছি, তাদেরকে সাহায্য করছে এই পুলিশ, কলকাতা পুলিশ। সেটা মহামান্য আদালত দেখেছে, যার জন্য সিআরপিএফও রয়েছে এবং কলকাতা পুলিশও রয়েছে। আপনি এইটা বলুন তো, সিআরপিএফ তো কালকে আমায় বাঁচিয়েছে, পুলিশ কি করলো? মাননীয় জজ সাহেব রাজাশেখর মান্থা, কলকাতা হাইকোর্টের একটি অর্ডার ছিল যে পুলিশ, এর আগে একটি ঘটনা ঘটেছিল, তার বডি ক্যামেরা রয়েছে, আমার ওপরে যদি অত্যাচার হয়, কেউ মারধর করে, বা ধরুন আমিও কাউকে মেরেছি, তো তার তো একটা ফুটেজ থাকবে, ভিডিও ক্যামেরা থাকবে, তার সেই বডি ক্যামেরাটা চলবে। আমি বারবার বললাম যে আমাকে বডি ক্যামেরাটা দেখান, আপনারা দেখুন কে কে মেরেছে, বলছে বন্ধ ছিল। বুঝতে পারছেন, আমাকেও খুন করা হবে, পুলিশের ক্যামেরা বন্ধ থাকবে। চেষ্টা কলকাতা পুলিশের। রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে এই অভিজিৎ সরকারদের সরকার পরিবার। তাদের পাশে এসেছিল তাপস রায়, নির্বাচনী প্রচারে নয়, নির্বাচন প্রচার আরো শুরু করবে। কিন্তু যে সমস্ত বিজেপি কর্মীদের জন্য বিজেপির সংগঠন আস্তে আস্তে বাড়ছে, তাদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। এবং কেবল তাই নয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম না করে রীতিমতো তিনি তাপস রায় জানালেন যে তিনি আগামী বেশ কিছু, যে তিনি ছিলেন সাংসদ হিসেবে মানুষ তার কাছে কতটা সহযোগিতা পেয়েছে, কি কাজ করেছেন, সে প্রশ্ন তুলছে এলাকার মানুষ। এমনটাও দাবি জানালেন তাপস রায়। কাকুরগাছি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি, সরাসরি ছিলেন দেবাশিস সেনগুপ্ত। অবশ্যই আমরা নজর রেখেছি যে খবরের উপর যে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী এবার তাপস রায়, তাকেই মনোনীত করেছে বিজেপি নেতৃত্ব, এবং সেই মতোই কিন্তু সামনেই লোকসভা নির্বাচন, আর মাত্র কয়েকদিন বাকি লোকসভা নির্বাচনের, এবং তার আগেই ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন তাপস রায়। তিনি প্রচারে বেরিয়ে কি বলেছেন শোনাবো। মানুষকে পিটিয়ে মারব, এই বাংলা মানুষ চায়নি, এই বাংলা মানুষ চায়ও না।
এবং এবারে নির্বাচনে আমি আবেদন রাখবো সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ যারা পছন্দ করেন না এই ধরনের অত্যাচার, অনাচার, ব্যভিচার, টর্চার, খুন, জখম, রাহাজানি, রক্তাক্ত করে দেওয়া মানুষকে, ভীত সন্ত্রস্ত করে দেওয়া মানুষকে তারা এবার সকলে জাতপাত, ধর্ম, বর্ণ, আদর্শ, নীতি, পতাকার গোড়ামি ভেঙে তারা বেরিয়ে আসবে এবং নিশ্চিত করে নির্বাচনের দিন তাদের পছন্দের দল এবং পছন্দের প্রার্থীকে ভোট দেবে। তৃণমূলের যে তারকা তালিকা প্রচারের জন্য সেখানে নাম রয়েছে দক্ষিণ দিনাজপুরের যুব তৃণমূলের প্রেসিডেন্ট অম্বরীশ সরকারের। এই অম্বরীশ নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। যারা চাকরি চুরি করলো তারা এখন স্টার ক্যাম্পেনার। এ বিষয়ে আর কি বলবো, এই বিষয়গুলো নিশ্চিতভাবে সারা বাংলায় যারা প্রচার করবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন আরো 12। এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ মহারাজ মঙ্গলবার রাত 8:14 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে জানুয়ারি মাসেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেবা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন থাকাকালীন তাকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি আপনারা দেখেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে সেবা প্রতিষ্ঠানে যান। মধুবন্তী রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী শরণানন্দ। স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পরে 2017 সালের 17 জুলাই অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুগামী ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী শরণানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশনের আধ্যাত্মিকতা ও সেবায় তাঁর জীবন উৎসর্গ করেছেন। অমলিন ছাপ রেখে গিয়েছেন তিনি। তার সহানুভূতি প্রজন্মকে অনুপ্রাণিত করবে এমন বলেই শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাত 8:14 রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে প্রয়াত হন তিনি। রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী শরণানন্দের দেহাবসান। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। কথা বলবো জগন্নাথের সঙ্গে। জগন্নাথ, দেখো, একেবারে তোমাকে বলে রাখতে পারি, গতকাল 12টায় যখন বেলুড় মঠে মহারাজের দেহ নিয়ে আসা হলো সংস্কৃতি ভবনে, তারপর থেকে অগন্তি ভক্তরা এই বেলুড় মঠে আসছে শেষ দেখার জন্য। অর্থাৎ যারা এখানে দীক্ষা নিয়েছে এই মহারাজের কাছে, ছাড়াও বাকি সময় যারা ভক্তরা রয়েছে, অর্থাৎ বেলুড় মঠে যারা ভক্তরা, দেশ বিদেশে যারা ভক্তরা রয়েছে, সেই ভক্তরা একেবারেই সকাল থেকেই চলে এসেছে একদম শ্বেত পদ্ম নিয়ে, এবং প্রচুর মানুষজন এখানে দেখতে পাচ্ছি। সকাল থেকে অনেক ভিআইপিরাও এসছে, প্রতিনিধি, জনপ্রতিনিধিরাও এসেছে, দেখে যাচ্ছেন। একেবারে এই মুহূর্তে তোমাকে একটা বলে রাখতে পারি, হচি পরিষদের একটি মিটিং বসেছে, যে মিটিং এ সিদ্ধান্ত হবে যে শরণানন্দজি মহারাজের দেহ আজকে দাহ করা হবে না আগামীকাল, সেটা নিয়ে একটা মিটিং চলছে। কেননা দেশ বিদেশ থেকে অনেক ভক্তরা এখনো আসতে পারেনি, অনেক মহারাজরা আসতে পারেনি বেলুড় মঠে, সেই কারণে তাদের সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানানো হয়নি। একটার পর সিদ্ধান্ত জানানো হবে যে মহারাজ দেহ আজকে পোড়ানো দাহ করা হবে না কালকে। তবে একবারে ভক্তি নিষ্ঠার সঙ্গে সমস্ত ভক্তরা আসছে এবং এসে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, প্রণাম করছেন এবং কান্না ভেঙে পড়ছে। পিতৃহারা বলা যেতে পারে, বাড়ির কোনো একজন মূল্যবান কোনো ব্যক্তি তাদের জীবন থেকে চলে যাচ্ছে। অর্থাৎ মহারাজের মৃত্যুটাকেই তারা একেবারে শোকাহত, এবং শুধু তাই নয়, পরিবারের লোকজন বলা যেতে পারে এবং প্রচুর ভক্তরা এই মুহূর্তে এসে শেষ দেখা দেখছেন এবং প্রণাম ছেড়ে তারা চোখের জলে অশ্রু ধারায় তারা একেবারে বাড়ি ফিরে যাচ্ছে। তবে বেলুড় মঠের তরফ থেকে বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেখানে দাহ করা হবে সেখানে চন্দন কাঠ থেকে শুরু করে বিভিন্ন প্যান্ডেল করা হয়েছে যাতে সুষ্ঠুভাবে দাহ সম্পূর্ণ করা হয়। তোমাকে বললাম যে দাহর আজকে করা হবে না কালকে, সেটা হচি পরিষদের মহারাজরা বসে আজকে মিটিং ছাড়ছে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে অর্থাৎ জগন্নাথ শেষকৃত্য
সম্পন্ন কবে হবে সেই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। একটি বৈঠক হবে উচ্চ পরিষদের পক্ষ থেকে এবং তারপরই দুপুর 1টার পর জানা যাবে। আপাতত ধন্যবাদ জগন্নাথ, তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে। মধুবন্দী, আমরা এরপর নজর রাখবো যে খবরের দিকে। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইডির বাজেয়াপ্ত টাকায় রাজ্যের গরিবদের ফেরানো হবে, গরিবদের থেকে লুট হওয়ার টাকা ফেরানো হবে, এমনটাই বলেছেন তিনি। এই বিষয়টি আমি নিশ্চিত করব, দুর্নীতির বিরুদ্ধে লড়ছে বিজেপি, অন্যদিকে দুর্নীতিগ্রস্তরা একজোট হয়েছে। অমৃতা রায়কে ফোনে বললেন প্রধানমন্ত্রী। গতকালই আমরা জানি প্রধানমন্ত্রী বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, সন্দেশখালীর মুখ রেখা পাত্রকে ফোন করেছিলেন এবং আজ করলেন অমৃতা রায়কে ফোন। অর্থাৎ এইভাবেই প্রার্থীদের তিনি উজ্জীবিত করছেন। তিনি যেমনটা রেখা পাত্রকে বলেছেন শক্তি স্বরূপা, অর্থাৎ মহিলারা তারা যে প্রতিবাদে বেরিয়েছিলেন সন্দেশখালীতে এবং তারপর থেকে আমরা ঘটনা প্রবাহ যা দেখেছি, সন্দেশখালীর মুখ হয়ে উঠলেন রেখা পাত্র এবং গতকাল তাকে ফোন করার পর আজ আরেক মহিলা প্রার্থী অমৃতা রায়, তাকে ফোন করেছেন প্রধানমন্ত্রী। একেবারেই মধুবন্তী, এবং শুধুমাত্র রেখা পাত্রই নয়, তারপরে আপনাদের জানাচ্ছিলাম যে বিষয়টি যে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কেও ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃতা রায় তাকে ফোন করে ঠিক কি বললেন? দেখো, প্রধানমন্ত্রী অমৃতা রায়কে অর্থাৎ রাজমাতা অমৃতা রায় কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপির প্রার্থী, তাকে নারী শক্তির যে উত্থান, সেই নারী শক্তি দেখে। একেবারেই দেবাশিস, তুমি সঙ্গে থাকো। একদমই, ইডির বাজেয়াপ্ত 3000 কোটি টাকা গরিবদের ফেরানো হবে এবং অমৃতা রায়কে ফোন করে প্রধানমন্ত্রী উজ্জীবিত করেন। অন্যদিকে দুর্নীতিগ্রস্ত যারা একজোট হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই সমস্ত কথাই হয় অমৃতা রায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর। এবং আমরা কথা বলবো, যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। দেবাশিস, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরাসরি ফোন করেছেন আবারও অমৃতা রায়। অমৃতা রায় হচ্ছে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী এবং সেই প্রার্থীকে তিনি উৎসাহিত করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। গতকালও আমরা দেখেছি রেখা পাত্র অর্থাৎ বসিরহাট কেন্দ্রের যে লড়াইয়ের মুখ, অর্থাৎ বসির সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল সেই লড়াইয়ের মুখ সেই রেখা পাত্রকে ফোন করে তার শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। ঠিক আজও কিন্তু একইভাবে অমৃতা রায় অর্থাৎ কৃষ্ণনগর কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী তার সঙ্গে কথা বলেন, তাকে শুভেচ্ছা জানান এবং তার কেরাম লাগছে এবং তিনি কি করবেন সে বিষয়ে কিন্তু তিনি খোঁজ খবর নেন এবং প্রচার কিভাবে হবেন, মানুষের কাছে কিভাবে যাবেন, এই সমস্ত বিষয়টা নিয়েই কিন্তু অমৃতা রায়ের সঙ্গে কথোপকথন হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেক্ষেত্রে তিনি শুভেচ্ছা জানান এবং তিনি আশা প্রকাশ করেন যে কৃষ্ণনগর কেন্দ্র থেকে মানুষের কাজ করার জন্য একদিকে যেমন কেন্দ্রীয় সরকারকে সমর্থন করা, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে কৃষ্ণনগর এর মানুষ নির্বাচিত করে অনেকটাই ভোকাল টনিক তালে পাওয়া গেল প্রধানমন্ত্রীর কাছ থেকে, অনেকটা অক্সিজেন পেলেন তিনি। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। আরো ভারতের সময় হয়ে গেছে আরো একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরছি আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে বিরতিতে যাওয়ার আগে আমরা ছিলাম স্বর্ণালী, তাহলে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, রাজমাতা অমৃতা রায়, তাকে ফোন করলেন প্রধানমন্ত্রী। অর্থাৎ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোনের পর আজ নরেন্দ্র মোদী তিনি ফোন করলেন অমৃতা রায়কে এবং ইডির বাজেয়াপ্ত টাকা এ রাজ্যের গরিবদের ফেরানো হবে, গরিবদের থেকে লুট হওয়া টাকা ফেরানো হবে, এমনটাই বললেন তিনি।
পাশাপাশি কিন্তু আমরা দেখছি অর্থাৎ মধুবন্তী যে সামনেই লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগেই কিন্তু বিভিন্ন বিজেপি প্রার্থীদের, বিশেষত বাংলার যে বিজেপি প্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু অনেকটাই গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে মহিলা শক্তিকে তিনি বিশেষ করে গুরুত্ব দিচ্ছেন প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি একেবারে। এবং রেখা পাত্রকে যেমন তিনি শক্তি স্বরূপা বলে সম্বোধন করেছেন, তার পাশাপাশি কিন্তু রাজমাতা অমৃতা রায় তাকেও কিন্তু ফোন করে তিনি যেমনটা বলেছেন যে রাজ্যে হওয়া যে দুর্নীতি তার বিরুদ্ধে লড়াই করবে বিজেপি নেতৃত্ব, এই বিষয়টা তিনি নিশ্চিত করবেন, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চিত করবেন, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে বিজেপি, অন্যদিকে দুর্নীতিগ্রস্তরা একজোট হয়েছে এমনভাবে কিন্তু বিরোধীদেরও আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদমই এইভাবেই তিনি মহিলা শক্তিকে সামনে রেখে নির্বাচনী লড়াই লড়ার একটা বার্তা দিচ্ছেন, সেটা কিন্তু বারবারই স্পষ্ট হচ্ছে। যেটা আমরা দেখলাম গতকালই বিজেপি প্রার্থী বসিরহাটের রেখা পাত্র, তাকে যেমন প্রধানমন্ত্রী ফোন করলেন, তাকে মোটিভেট করেছেন, তাকে ভোকাল টনিক দিয়েছেন, পাশাপাশি আজকে যে ফোন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় তাকে ফোন করেও ঠিক একইভাবে ভোকাল টনিক দিলেন। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, রেখা পাত্রের পর এবার কিন্তু রাজমাতা অমৃতা রায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি যেমনটা বলেছেন যে ইডির বাজেয়াপ্ত টাকা এ রাজ্যের গরিবদের ফেরানো হবে, গরিবদের থেকে লুট হওয়ার টাকা ফেরানো হবে, লড়াই করছে, এর বিরোধিতা করছে বিজেপি। কি বলবেন? এক তো প্রধানমন্ত্রী একটা বেআইনি কথা বলেছেন, ইডির বাজেয়াপ্ত করা টাকা কোর্টের অর্ডার ছাড়া ফেরত সম্ভব নয়। আর আমরা যতদূর জানি নরেন্দ্র মোদী না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট, তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী, তার কোনো অধিকার নেই কোর্টের ব্যাপারে নাক গলানোর। ইডি একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের ব্যাপারেও নাক গলানোর কোনো ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই, কিন্তু নাক গলাচ্ছেন, তাই জন্য বলছেন মানুষকে। সব থেকে বড় কথা এই যে একজন প্রার্থীকে ফোন করে বলছেন, সেটা কি দেখাচ্ছে? দেখাচ্ছেন মোদির নার্ভাসনেস। নয়তো তিনি একজন প্রার্থীকে ফোন করে বলতে হচ্ছে কেন, আর সেই ফোনের কথা মিডিয়াকে দিতে হচ্ছে কেন? যদি মনে করুন প্রধানমন্ত্রী কোনো প্রার্থীর সঙ্গে বিজেপির কোনো কার্যকর্তার সঙ্গে কথা বলতেই পারেন, কিন্তু সেই কথাটা কি মিডিয়ায় দিয়ে প্রচারের বিষয়? কিন্তু যখন এটা করছেন তাতে বোঝা যাচ্ছে কতখানি নার্ভাস হয়েছেন, যে এইটা দিয়েও প্রচার করতে হচ্ছে, এটাও একটা প্রচারের মাধ্যম। আমাদের কিন্তু এই হতাশা যুক্ত প্রধানমন্ত্রী এবং বেআইনি কথা বলা প্রধানমন্ত্রী নিজের লক্ষণ রেখা ভুলে গেছেন, যে ইডির টাকা তিনি বলতে পারেন না ফেরত দেওয়া হবে, তার জন্য কোর্টের অর্ডার লাগবে, উপযুক্ত ব্যক্তি লাগবে, প্রমাণ করতে হবে এটা অবৈধ টাকা এবং সেই টাকা কার টাকা সেটা প্রমাণ আছে। উনি বলে দিলেন, বলে দিন আপনি গিয়ে যে সকলকে, কাকে বলবেন? এই রাজমাতা গিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে নাকি, যে উপরে রাজা হচ্ছেন মোদী, তিনি সব ঠিক করবেন, আর এখানে একজন রাজবংশের যারা বাংলাকে বিক্রি করে দিয়েছিল ইংরেজদের কাছে, সিরাজদৌল্লার সঙ্গে যে পরিবার সিরাজদৌল্লার বিরুদ্ধে মির্জাফর হয়ে কাজ করেছিল, সেই রাজ পরিবার এসে আজকে আবার বাংলাকে বিক্রি করার মতলব করছেন? এই প্রশ্নের উত্তর আগে দিতে হবে। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, তাকে ফোন করলেন নরেন্দ্র মোদী, ইডির বাজেয়াপ্ত টাকা এ রাজ্যের গরিবদের ফেরানো হবে এবং আরো অনেক বার্তা তিনি দিলেন। সব মিলিয়ে কিন্তু একেবারে মোটিভেট করার চেষ্টা করলেন। নারী শক্তিকে সন্দেশখালীর ঘটনার পর কিন্তু আরো বেশি করে এই নির্বাচনের ইস্যু করেছে বিজেপি, আমরা দেখতেই পাচ্ছি। সেই জায়গা থেকে দেখতে গেলে দুর্নীতির বিরুদ্ধে আর বিশেষ করে মহিলা শক্তিকে আরো বেশি করে এই নির্বাচনের ক্ষেত্রে কাজে লাগানোর জায়গা থেকে যদি বলা যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিরোধীরা যেমনটা বলছেন, সেই জায়গা থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে তিনি কিন্তু এই নারী শক্তিকেই সামনে রেখে নির্বাচনে লড়ার বার্তা দিচ্ছেন বারবার করে। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন এবার নরেন্দ্র মোদীর। অমৃতা রায়কে ফোনে প্রধানমন্ত্রী যেমনটা বলেছেন, একদিকে যেমন তিনি জানিয়েছেন যে ইডি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, তার পাশাপাশি ইডি যেমন তদন্ত করছে, তিনি কিন্তু জানিয়েছেন যে বিজেপিও কিন্তু রাজ্যে চলা যে দুর্নীতি, যে একাধিক অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কিন্তু লড়াই করছে বিজেপি। গরিবদের থেকে লুট হওয়ার টাকা ফেরানো হবে, এমনটাই প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।
বিজেপি প্রার্থী অমৃতা রায়কে। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌম্য বাবু, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি সৌম্যবাবু, যে আজকে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী। গতকাল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তাকেও ফোন করেন। সব মিলিয়ে সন্দেশখালীর ঘটনার পর বা এই নির্বাচনের জায়গায় মহিলা মুখ অর্থাৎ নারী শক্তিকে কাজে লাগানোর যে বার্তা দিচ্ছেন বারবার প্রধানমন্ত্রী, সেটাকে আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি অমৃতা রায়কে ফোন করে প্রধানমন্ত্রী বলেন যে সমস্ত টাকা লুট গেছে তা অবিলম্বে ফেরত দেওয়ার কথা ভাবা হচ্ছে, গরিবদের থেকে লুট হওয়া টাকা ফেরানো হবে, এমনই প্রতিশ্রুতি, এমনই বার্তা দেওয়া হোক জনগণকে, এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী অমৃতা রায়কে ফোন করে। টাকা ফেরত দেওয়ার কথা বলছেন উনি। ভারতবর্ষের মানুষ তো 15 লক্ষ টাকার জন্য অপেক্ষা করে আছে। 15 লাখ টাকা একটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দেবে, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট সামনে আনবে। তো উনি কি আবার সেই কথা মনে করাচ্ছেন? ভোটের আগে কি বলেছিলেন জুমলা এগুলো? তো এখন উনি এইসব টাকা পয়সা আনতে গেলে দুর্নীতির টাকা যদি লুট করা টাকা যদি আনতে হয়, তাহলে হেমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ারদের কথাও মনে রাখতে হয়। আমি জানি না উনি কোন কথা বলছেন, কোন টাকার কথা বলছেন। হয়তো তার সাথে অজিত পাওয়ারদের টাকা, হেমন্ত বিশ্ব শর্মাদের টাকা আছে কিনা জানি না। এইসব কথা বলে কোনো লাভ হবে না। সিলেক্টিভ নির্বাচিত প্রতিবাদ করে মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু। অনেক ধন্যবাদ কথা বলার জন্য সৌম্য রায়, কংগ্রেস মুখপাত্র। তার সঙ্গে আমরা কথা বললাম, প্রতিক্রিয়ায় তিনি কি বললেন আপনাদের কাছে তুলে ধরলাম। এবং যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, রেখা পাত্রের পর এবার কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই ফোনে একাধিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে আমরা দেখেছি যে রেখা পাত্রকে তিনি যেমন বলেছেন শক্তি স্বরূপা বলে, তার পাশাপাশি কিন্তু অমৃতা রায়কে তিনি বলেছেন ইডির বাজেয়াপ্ত যে টাকা, সেই ইডি যে বাজেয়াপ্ত করা হয়েছে যে টাকা, তার বিরুদ্ধে যে ইডি তদন্ত করছে, তার পাশাপাশি কিন্তু যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধেও কিন্তু লড়াই করছে বিজেপি নেতৃত্ব। এবং অমৃতা রায়কে ফোন করে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাশাপাশি সাধারণ মানুষের টাকা ফেরত দেওয়া হবে এমনটাও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে কিন্তু সামনেই লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগে আমরা যেমনটা জানি যে রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা যেমন মহিলা শক্তিকে গুরুত্ব দেয়, তেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার বিজেপির যে শীর্ষ নেতৃত্ব তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও কিন্তু একের পর বিজেপি প্রার্থীদের তাদের ফোন করে কিন্তু আরো বেশি করে উজ্জীবিত করছেন লোকসভা নির্বাচনের জন্য। ইডির বাজেয়াপ্ত 3000 কোটি টাকা ফেরানো হবে, গরিবদের থেকে লুট হওয়া টাকা ফেরানো হবে। একদমই এই যে বার্তা, এই বার্তাই কিন্তু দিতে চাইছেন নরেন্দ্র মোদী। তিনি বিজেপি প্রার্থী মহিলা প্রার্থীদের বিশেষত ফোন করেছেন। এখনো পর্যন্ত দুজনকে আমরা দেখলাম, রেখা পাত্র, তারপরে আজকে অমৃতা রায়, এদের দুজনকেই তিনি কিন্তু বারবার বলছেন দুর্নীতির বিরুদ্ধে মহিলারাই মুখ হবে এবং নির্বাচনী প্রচারে ঠিক কি বার্তা বিজেপির তাও কিন্তু স্পষ্টভাবে নরেন্দ্র মোদী তিনি বুঝিয়ে দিয়েছেন তাদেরকে। একেবারেই। এবং মধুবন্তী, আরো একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কৃষ্ণনগরের কিন্তু যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্থাৎ মহুয়া মৈত্র, তিনিও কিন্তু এখনো পর্যন্ত বর্তমানে সংসদ থেকে বহিষ্কৃত। তার পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন যে অভিযোগ রয়েছে অর্থাৎ সংসদে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ রয়েছে, সেই অভিযোগ নিয়েও কিন্তু বারে বারে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব এবং তার পাশাপাশি সেই বিষয়কে মাথায় রেখেও কিন্তু প্রচার চালানোর কথা বলছে বিজেপি নেতৃত্ব। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অমৃতা রায়কে তিনি কিন্তু ফোন করে রীতিমতো উজ্জীবিত করছেন লোকসভা নির্বাচনের আগে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করলেন রেখা পাত্রের পর এবং তিনি যেটা বলেছেন যে ইডির বাজেয়াপ্ত 3000 কোটি টাকা গরিবদের ফেরানো হবে, এই বার্তাই জনগণকে দেওয়া হোক। সেক্ষেত্রে তৃণমূল এই বিষয়টিকে কটাক্ষ করেছেন। তিনি বলছেন তো বেআইনি কথা বলা হচ্ছে, ইডির টাকা তিনি কি করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন? দেখুন, মূল জিনিসটা হচ্ছে স্পিডটাকে বোঝার ক্ষমতা তৃণমূলের নেই, কারণ তৃণমূল শুধু নিতে জানে, দিতে জানে না। সেই কারণে মানুষের থেকে চুরি করা যে অর্থ ইডির কাছে আছে, সেই অর্থ তো ইডির কাছে পচানোর জন্য নয়। সেই অর্থ যদি জনকল্যাণে লাগে, উন্নয়নের কাজে লাগে, সেটাই তো রাষ্ট্রের পক্ষে সবচেয়ে মঙ্গলকর। সেই কারণের জন্য যে চুরির টাকা, সেই টাকা সৎ কাজে ব্যয় করাটার চিন্তা করাটাই হচ্ছে একটা সঠিক চিন্তা। কিন্তু তৃণমূল অতদূর ভাবতে পারবে না।
তৃণমূল পকেটে ঢোকাতে জানে, পকেট থেকে বের করতে জানে না। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। অর্থাৎ রেখা পাত্রর পর এবার অমৃতা রায় মহিলা বিজেপি প্রার্থী, তাদেরকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং তিনি জনগণের উদ্দেশ্যে এই বার্তাই দিতে চান এবং তাই বললেন অমৃতা রায়কে যে ইডির বাজেয়াপ্ত ৩,০০০ কোটি টাকা গরিবদের ফেরানো হবে, গরিবদের থেকে লুট হওয়া টাকা ফেরানো হবে, এই বিষয়টি আপনি প্রচার করুন। সময় একটা বিরতির, ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো বারো। মধুবন্তী, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো যে ১লা এপ্রিল বহরমপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই বহরমপুরে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন করা হয়েছে ইউসুফ পাঠানকে এবং তার সমর্থনেই কিন্তু এবার প্রচারে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর গড়ে ইউসুফ পাঠান তিনি প্রার্থী তৃণমূলের এবং তার সমর্থনে সেই প্রচারে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আপনাদের জানিয়ে রাখি আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ টেলিফোন লাইনে এই বিষয়ে জানানোর জন্য রয়েছেন। দেবজ্যোতি, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় ৩১ তারিখ থেকে তার নির্বাচনী প্রচার শুরু করছেন। ১ তারিখ তিনি ৩১ তারিখ যাবেন ধুবুলিয়া, ১ তারিখে বহরমপুরে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে প্রচার করবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দুটি আসনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তার যে নির্বাচনী সভা ৩১ তারিখ তিনি ধুবুলিয়ায় করবেন, সেখানে মহুয়া মৈত্রের সমর্থনে প্রচার করবেন। পরের দিনই তিনি ইউসুফ পাঠানের হয়ে প্রচার করবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি কিন্তু আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে রয়েছে। এছাড়াও তার ২ তারিখ, ৩ তারিখ এবং ৭ তারিখ তার নির্বাচনী কর্মসূচি রয়েছে এবং ১ তারিখে যাবেন। অর্থাৎ এই বহরমপুর আসনটি তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই আসনটি তৃণমূল কংগ্রেস কোনোদিনই দখল করতে পারেনি লোকসভাটিকে। সেই জায়গাতেই অধীর চৌধুরীর বিরুদ্ধে ইউসুফ পাঠানকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন। সেই আসনটি জয়লাভের জন্য তৃণমূল কংগ্রেস সব দিক থেকে ঝাঁপাবেন এবং সেই জন্যই একজন সেলিব্রিটি ক্রিকেটার এবং প্রতিষ্ঠিত ভারতবর্ষের ক্রিকেটার তাকে তিনি পথে নামিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের টিকিট দিয়েছেন। সেই জায়গা থেকে ইউসুফ পাঠানের যে আসনটি তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিতে প্রস্তুত, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বহরমপুর সফর অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। ইউসুফ পাঠানের প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১লা এপ্রিল বহরমপুরে অধীর গড়ে তৃণমূল তার প্রচারে যাবে, সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানকে সমর্থনে তার এই প্রচার। মধুবন্তী, আমরা এবার নজর রাখবো একেবারে সন্দেশখালীর দিকে। সন্দেশখালীতে প্রচারে নামলেন আজ রেখা পাত্র, বিজেপি প্রার্থী রেখা পাত্র। মঙ্গলবার বসিরহাটের বিজেপি প্রার্থীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে রেখা পাত্রকে নিয়ে কিন্তু রীতিমতো টানাপোড়েন চলেছে সন্দেশখালীতে এবং তার পরবর্তীতেই কিন্তু গতকাল আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করেছেন এবং ফোন করে অবশ্যই ভোকাল টনিক দিয়েছেন রেখা পাত্রকে এবং আজই কিন্তু তিনি প্রচারে নামলেন লোকসভা নির্বাচনের জন্য। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সঞ্জিত, গতকাল প্রধানমন্ত্রীর ফোন, তার আগে তাকে নিয়ে অনেক টানাপোড়েন আমরা দেখেছি, শেষ পর্যন্ত তিনি সবারই সমর্থন পান। সেই জায়গা থেকে আজকে তার প্রচার, কি ছবি, তাকে তার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম দেখলে, কতটা আত্মবিশ্বাসী মনে হলো? দেখো, বসিরহাট বিজেপির লোকসভা প্রার্থী রেখা পাত্রকে তুমি জানো ইতিমধ্যে সন্দেশখালীর প্রতিবাদী মুখকে বিজেপি কিন্তু তাকে প্রার্থী করে অর্থাৎ বঙ্গ বিজেপি বাজি রেখেছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে গতকালকে কথা বলার পরে 3 দিন পরে তার সন্দেশখালী যে তার যেখানে তার জন্মস্থান সেখানে তিনি এসেছেন। এখানে এসে প্রথমে ধামাখালীতে আসেন, ধামাখালী থেকে সোজা ফেরিঘাটে হয়ে নৌকায় করে তারপরে সন্দেশখালী আসে, সেখান থেকে কালী মন্দির, হরি মন্দির সহ একাধিক মন্দিরে তিনি একদিকে পুজো অর্চনা করে প্রচার শুরু করেছেন। পথ চলতে মানুষের একদিকে যেমন পায়ে হেঁটে প্রচার করছেন, অন্যদিকে টোটোয় বসে প্রচার করছেন। সবটাই কিন্তু আজকের তিনি যতটা আত্মবিশ্বাসী মনে করছেন, তিনি দাবি করেছেন। আমরা যখন তাকে প্রশ্ন করেছিলাম তিনি বলেন যে ব্যাপারে হিন্দিতে যেভাবে কথা বলেছেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে সেইভাবে তিনি এই প্রশ্নে বলে আগে থাকতে আমি হিন্দি জানতাম এবং আমি বাইরে থাকতাম, সেই পরিপ্রেক্ষিতে আমি হিন্দি আগে থেকে জেনেই আমি কথা বলেছি। পাশাপাশি তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী, তিনি বলেছেন যে সন্দেশখালী মহিলাদের যেভাবে কথা তুলে ধরবেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন এবং প্রতিটা গ্রামের মানুষের সঙ্গে কথা বলে তিনি একেবারে প্রান্তিক মানুষের কথা তুলে ধরবেন, এমনটাই তিনি বলেছেন। পাশাপাশি তিনি জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী, এমনকি আজ যে বিশেষ করে তার সঙ্গে ছিল বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ এবং সাধারণ সম্পাদক অর্থাৎ বিজেপি নেত্রী শ্রিয়া বিবি, এই দুজনকে সঙ্গে নিয়ে কিন্তু সন্দেশখালীর সঞ্জিত, প্রধানমন্ত্রী তো তাকে শক্তি স্বরূপা বলে সম্বোধন করেছেন, সেই জায়গা থেকে তিনি কি বলছেন যে কতটা শক্তি তিনি পেয়েছেন, ভোকাল টনিক কতটা পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, তার যে কর্মসূচি, তার যে প্রচার, তাতে কতটা চমক রয়েছে? দেখো, বঙ্গ বিজেপি ইতিমধ্যে রাজ্যে কিন্তু একাধিক নতুন মুখকে প্রার্থী করেছে, সেই তার মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে যেভাবে রেখা পাত্রের সঙ্গে কথা বলেছেন, তিনি যথেষ্ট আবেগ আপ্লুত এবং তিনি অনেকটাই নিজেকে দাবি করেছেন যে যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং তিনি বলেছেন যেভাবে প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলেছেন, যেভাবে হিন্দিতে কথা বলেছেন, তিনিও কথা বলেছেন নিয়ে তিনি একের পরে পরস্পরের যে ভোকাল টনিক দিয়েছেন অর্থাৎ প্রচারের যে সূত্র বেঁধে দিয়েছেন, একদিকে দুর্নীতির কথা বলেছে, অন্যদিকে নারী নির্যাতনের যে প্রচার আনতে চাইছে বঙ্গ বিজেপি, রেখা পাত্রকে সামনে রেখে বঙ্গ বিজেপি এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় মনে করছেন। একদমই, অবশ্যই আগামী দিনে তার কর্মসূচি, তার প্রচারের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ সঞ্জিত, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। আরো আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।